Okay, so for today, our topic characteristics of ionic and covalent compound. Characteristics of ionic and covalent compound. Ionic compound and covalent compound are key characteristics. So characteristics of ionic covalent compound মানে তোমার কম্বাইনলি ডিসকাস করলে এটা একটা বেনিফিট হচ্ছে যে এটা কম্পারিজনটা বোঝা যাবে যে আয়নিক এন্ড কোভালেন্টের কম্পারিজন কি। তাহলে আমরা ডিসকাস করব হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক এন্ড কোভালেন্ট কম্পাউন্ড এন্ড জাস্ট টেক দিস ক্লাস মানে এই ক্লাস সবসময় একটা কথা বলে রাখি, এক একটা ক্লাস হচ্ছে এক একটা প্রজেক্ট, এক একটা ক্লাস প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাস ইউনিক, প্রত্যেকটা ক্লাসে একটা সিঙ্গেল টার্গেট হিসেবে দেখবা। আজকের ক্লাসের আগ পর্যন্ত তুমি মনে করো কিছু জানো না, আজকের ক্লাসের পর থেকে তুমি পড়তে পারবা কিনা জানো না, আজকের ক্লাসের কি আছে আলোচনায় সেটা আজকে মানে তোমাকে বুঝতেই হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক এন্ড কোভালেন্ট কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স এন্ড কোভালেন্ট কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কি, তারপরে এই চ্যাপ্টার এই যে টপিকটা আজকের ক্লাসের এইম কি, আজকের ক্লাসের অবজেক্টিভটা কি, অর্থাৎ আজকের ক্লাসে তুমি কি জানতে চাচ্ছ, কি জানতে যাচ্ছ আর কি গোয়িং টু। তো তুমি জানতে যাচ্ছ যে আয়নিক কম্পাউন্ড এন্ড কোভালেন্ট কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কি। ক্লাস যখন শেষ হবে তখন তুমি যদি মনে করো যে হ্যাঁ I could get some idea বা I got some idea যে আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কি আর কোভালেন্ট কম্পাউন্ডের বা ক্যারেক্টারিস্টিক্স কি, এইটা মেক শিওর করাটাই হচ্ছে ক্লাসের টার্গেট। স্টার্ট নাও। Number 1, characteristics of ionic and covalent compound. At first, melting and boiling point. আমরা ডিসকাস করব only the major characteristics. We are discussing the major characteristics. তাহলে characteristics of ionic and covalent compound. Characteristics of ionic and covalent compound. আর ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স এর মানে কোন ক্যারেক্টারিস্টিক্সটা, which characteristics, তা হচ্ছে মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট আয়নিক কম্পাউন্ডে কেমন, কোভালেন্ট কম্পাউন্ডে কেমন, এইটা আমরা এখন জানবো যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ফর আয়নিক কম্পাউন্ড, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ফর কোভালেন্ট কম্পাউন্ড। মানে আয়নিক কম্পাউন্ড হইলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কেমন হয়, কোভালেন্ট কম্পাউন্ড হইলে তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কেমন হয়। ওকে, আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড যদি হয় তাহলে তাদের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট হয় হাই। যদি কম্পাউন্ড আয়নিক হয় তাহলে তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট নিয়ে তোমার কি আইডিয়া, তোমার কি নলেজ? তোমার নলেজ হচ্ছে যে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই। দিস ইজ ইউর নলেজ পার্ট। কেন হাই তুমি জানো না, বাট তোমার নলেজে আছে যে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট হাই। তাহলে মেল্টিং পয়েন্ট আয়নিক কম্পাউন্ডের যদি হাই বলে তাহলে এইটাকে তুমি কি ট্রু ধরবা না ফলস ধরবা? ইউ মাস্ট টেক ইট যে এটা ট্রু, এটা তোমার নলেজ। তাহলে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট হচ্ছে হাই। ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, যার মেল্টিং পয়েন্টকে তোমরা যদি জানো যে এমটি বলে, মেল্টিং পয়েন্ট হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, বয়লিং পয়েন্ট হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস এন্ড বয়লিং পয়েন্ট হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। কি বুঝলা? মেল্টিং পয়েন্ট হাই, বয়লিং পয়েন্ট হাই। তাহলে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি বুঝলা? হাই।
আমি যদি বলি যে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কেমন, তুমি বলবা যে অনেক বেশি আই। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও। তো তুমি বললো যে সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট 801 ডিগ্রি সেলসিয়াস এন্ড বয়লিং পয়েন্ট 1465 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমার কাছে আমি এক্সপ্লেনেশন চাইবো। নাও আমি তোমার কাছে চাইবো যে এইবার এক্সপ্লেন করো যে কেন হাই, যে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট কেন হাই। তো মেল্টিং পয়েন্ট কি আর বয়লিং পয়েন্ট কি সেই জায়গাতে যদি একটু ফিরে যাও তাহলে ব্যাপারটা কি। মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট মানে কি, যে একটা সলিডকে তুমি যদি লিকুইডে কনভার্ট করো, সলিডকে লিকুইডে কনভার্ট করতে যে হিট দিতে হয় সেটা কি তার মেল্টিং পয়েন্ট। আর লিকুইডটাকে পরবর্তীতে আবার গ্যাসে কনভার্ট করার জন্য যে হিট দিতে হয় সেটা কি বয়লিং পয়েন্ট, রাইট না? তাহলে তুমি আসলে কি করতেছো, তুমি সোডিয়াম ক্লোরাইডকে মেল্ট করতেছো এন্ড ফলোড বাই সেটাকে আবার বয়েল করতেছো। তার মানে তুমি কি করতেছো, সোডিয়াম ক্লোরাইডের যে যে সোডিয়াম ক্লোরাইডটা, এই সোডিয়াম ক্লোরাইডটাকে তুমি কি করতেছো, এইটা সোডিয়াম ক্লোরাইডের প্রাইমারি স্টেট। সোডিয়াম ক্লোরাইডের এটা কি প্রাইমারি স্টেট। তুমি কি করলা, সোডিয়াম ক্লোরাইডটাকে মেল্ট করলা, এটা তার সলিড স্টেট, এটা হইতেছে মেল্টেড, এটা হচ্ছে কি তার মেল্টেড। এটা তার হচ্ছে কি ভেপার। ভেপার স্টেট। তাহলে সোডিয়াম ক্লোরাইডের এটা সলিড স্টেট থেকে, সলিড ফর্ম থেকে তুমি মেল্ট করলা, মেল্ট থেকে এটাকে ইভাপোরেট করলা। এই কাজটা করবার সময় তোমাকে দিতে হইছে 801 ডিগ্রি সেলসিয়াস, আর এই কাজের জন্য দেওয়া লাগছে 1465 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা যে হিটটা দিচ্ছ সোডিয়াম ক্লোরাইড থেকে, সোডিয়াম ক্লোরাইডকে মেল্ট করার জন্য বা বয়েল করার জন্য, সেটা কেন কেন কারণ তাদের মধ্যে কি আছে, স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স আছে, বা ইন্টারমলিকুলার ফোর্স আছে। কি আছে, কি থাকে, কোন একটা সাবস্টেন্সের মধ্যে কি থাকে ইন্টারমলিকুলার ফোর্স, রাইট কিনা? একটা সাবস্টেন্সের মধ্যে কি থাকে ইন্টারমলিকুলার ফোর্স। একটা ম্যাটারের মধ্যে কি থাকে, সলিড লিকুইড বা গ্যাস যেটাই হোক না কেন, ওই ম্যাটারের মধ্যে কি থাকে ইন্টারমলিকুলার ফোর্স। একটা সাবস্টেন্সের মধ্যে কি থাকে ইন্টারমলিকুলার ফোর্স। তুমি যদি চাও যে ওই সাবস্টেন্সটাকে মেল্ট করবা বা বয়েল করবা, ইভাপোরেট করবা, তাহলে ওই সাবস্টেন্সের ইন্টারমলিকুলার ফোর্সটা কি করতে হবে, ব্রেক করতে হবে। ওই সাবস্টেন্সের ইন্টারমলিকুলার ফোর্স কি করতে হবে, ব্রেক করতে হবে। তাহলে একটা সাবস্টেন্সকে মেল্ট করতে কিংবা ইভাপোরেট করতে তার ইন্টারমলিকুলার ফোর্সকে কি করতে হবে, ব্রেক করতে হবে, ওভারকাম করতে হবে। তার ইন্টারমলিকুলার ফোর্সের থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাহলেই সেটা মেল্ট হবে বা ইভাপোরেট হবে। তাহলে কত বেশি হিট লাগবে, কত বেশি হিট লাগবে সেটা ডিপেন্ড করতেছে কি তার ইন্টারমলিকুলার ফোর্সটা কতটা স্ট্রং, তাদের ইন্টারমলিকুলার ফোর্সটা কতটা স্ট্রং। অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স যদি স্ট্রং হয় তাহলে বেশি হিট দিতে হবে, ঠিক কিনা? আর যদি ইন্টারমলিকুলার ফোর্সটা উইক হয় তাহলে কম হিট দিতে হবে। কথা কি ঠিক বলো? বলো তো রুতবা, 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 সাদিয়া, সাদিয়া। জি স্যার। হ্যাঁ জি স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ রুতবা। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ আচ্ছা তুমি স্টে করো। হ্যাঁ তাহলে এইটা বুঝতে পারতেছি কি আমরা, যে বয়লিং পয়েন্ট মানে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কত বেশি হবে, মানে বেশি যত মোর মোর হওয়ার মানে কি, মানে হাই হবে কখন, যদি ইন্টারমলিকুলার ফোর্সটা স্ট্রং হয়। আর লো হবে কখন, যদি ইন্টারমলিকুলার ফোর্সটা কি হয়, উইক হয়, ঠিক না?
এটা কি ক্লিয়ার? রুতবা রুতবা এটা কি ক্লিয়ার যে তোমার Yes, মেল্টিং sir. পয়েন্ট বলিং, হ্যাঁ মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট বেশি হবে মানে কি তুমি বেশি হিট দিচ্ছ, হাই মানে কি তোমাকে বেশি হিট দিতে হচ্ছে। তাহলে একটু চিন্তা করো তো যে কেন বেশি হিট দিবা, তার মানে কি ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক স্ট্রং। আর যদি যেখানে দেখবা যে কম হিট দিতে হয় তাহলে সেখানে কি বলবা, তো ওখানকার ইন্টারমলিকুলার ফোর্সটা উইক। এই কথাটা ঠিক কিনা? এটা কি আমাদের মাইন্ডে গেছে কিনা বলো বলো। Yes, sir. ওকে, তো এগেইন তাহলে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট হাই, তার মানে হচ্ছে যে আয়নিক কম্পাউন্ডের যে ইন্টারমলিকুলার ফোর্স সেটা স্ট্রং। আয়নিক কম্পাউন্ডের ইন্টারমলিকুলার ফোর্সটা কি স্ট্রং। এইবার কথা হচ্ছে যে আয়নিক কম্পাউন্ডের ইন্টারমলিকুলার ফোর্সটা কেমন টাইপের, আয়নিক কম্পাউন্ডের ইন্টারমলিকুলার ফোর্সটা কেন স্ট্রং, ঠিক না? আমি বলে দিলাম স্ট্রং, তুমি মেনে নিলে স্ট্রং, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মধ্যে কি টাইপের ইন্টারমলিকুলার ফোর্স আছে আর সেই ফোর্সটা কেন স্ট্রং, এটা আমাদের ফার্দার কোয়েরি, ঠিক কিনা? এটা আমাদের ফার্দার জানার দরকার। যে ইন্টারমলিকুলার ফোর্সটা স্ট্রং, আই এগ্রি, আপনি বলতে পেরে নিচ্ছি, কিন্তু এইখানে যে ইন্টারমলিকুলার ফোর্সটা আছে সেটা কেমন টাইপের, যে টাইপের ইন্টারমলিকুলার ফোর্সটা স্ট্রং। তো মনে রেখো এখানে যে ইন্টারমলিকুলার ফোর্সটা কাজ করে, যে ইন্টারমলিকুলার ফোর্স আয়নিক বন্ডে কাজ করে, এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা কেমন টাইপের ইন্টারমলিকুলার ফোর্স? জুথি, আয়নিক কম্পাউন্ডের হুইচ টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্স? Sir, electrostatic. হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আয়নিক কম্পাউন্ডের টাইপ অফ ফোর্স বা টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্সটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। অনেক রকম ইন্টারমলিকুলার ফোর্স আছে, সেভারেল টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্স আছে, তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে ওয়ান টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্স, এন্ড এটা অনেক স্ট্রং, এটা অনেক স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স, এই টাইপের ইন্টারমলিকুলার ফোর্স। এইবার কোশ্চেন হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে এখানকার টাইপ অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে ইন্টারমলিকুলার ফোর্স। তাহলে কোন কোন জায়গায় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে বা কখন এই টাইপের ইন্টারমলিকুলার ফোর্স জেনারেট হয়। এবার কোশ্চেন যে কখন এই রকম ইন্টারমলিকুলার ফোর্স পাওয়া যায়, এই টাইপের ইন্টারমলিকুলার ফোর্স আয়নিক কম্পাউন্ডে পাওয়া যায়, শুধু যে আয়নিক কম্পাউন্ডে পাওয়া যায় এমন তো না। তাহলে এই টাইপের ইন্টারমলিকুলার ফোর্স কখন পাওয়া যায়? যখন একটা পজিটিভ আয়নের সাথে একটা নেগেটিভ আয়নের অ্যাট্রাকশন কাজ করে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোথায় ক্রিয়েট হয়? যেখানে পজিটিভের সাথে নেগেটিভের অ্যাট্রাকশন কাজ করে, যেখানে ক্যাটায়ন অ্যানায়নের অ্যাট্রাকশন কাজ করে, যেখানে পজিটিভের সাথে নেগেটিভের অ্যাট্রাকশন কাজ করে, সেইখানে কোন ধরনের ফোর্স কাজ করে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কি টাইপের ফোর্স কাজ করে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। নামিদা, जी सर। তো বলো আয়নিক কম্পাউন্ডে কোন টাইপের ফোর্স? Electrostatic force. আচ্ছা, কোথায় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্রিয়েট হয়, মানে কখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্রিয়েট হয়? যখন মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোথায় ক্রিয়েট হয়, কেন ক্রিয়েট হয়, বা মানে তাদের মধ্যে ক্রিয়েট হয় বলো তো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্রিয়েট হইছে এখানে, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কেন ক্রিয়েট হইলো? স্যার আমি ঠিক করে শুনিনি। এই তো এই জন্য আমি জিজ্ঞাসা করি, যখন পজিটিভ আয়নের সাথে নেগেটিভ আয়নের অ্যাট্রাকশন কাজ করে তখন যখন দুইটা অপোজিট আয়ন মধ্যে অ্যাট্রাকশন কাজ করে, যখন পজিটিভের সাথে নেগেটিভ অ্যাট্রাকশন কাজ করে, একটা পজিটিভ বডির সাথে একটা নেগেটিভ বডির অ্যাট্রাকশন কাজ করে, পজিটিভের সাথে নেগেটিভের মধ্যে যে অ্যাট্রাকশন সেটার নাম কি?
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোথায় কাজ করে, কখন ক্রিয়েট হয়, পজিটিভ আর নেগেটিভের মধ্যে যখন অ্যাট্রাকশন কাজ করে, ঠিক না নাবিলা? জি স্যার। তাহলে কিসের মধ্যে বলো আবার, এবার তুমি বলো। অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে। হ্যাঁ, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে, পজিটিভ নেগেটিভের মধ্যে, অপোজিট আয়নের মধ্যে যখন অ্যাট্রাকশন কাজ করে, সেই অ্যাট্রাকশন সেই টাইপের ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে যাইয়া ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এন্ড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি স্ট্রং না উইক? স্ট্রং। স্ট্রং। তাহলে এটা যেহেতু স্ট্রং, তাহলে তোমার এইটাকে ব্রেক করার জন্য, এটা ব্রেক করতে হলে তোমাকে কি বেশি হিট দিতে হবে না কম? বেশি। তাহলে যাকে বেশি হিট দিতে হয়, যে সাবস্টেন্সটাকে বেশি হিট দিতে হয়, তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি হাই না লো? লো। কি বললাম, আমি বেশি সরি হিট স্যার, হাই। দিচ্ছি, আমি তাকে যত বেশি হিট দিচ্ছি, মানে সে যত বেশি হিট দিচ্ছে, তাহলে তার জন্য মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি হাই না? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ডিসকাস করলাম যে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই। আয়নিক কম্পাউন্ডের ইনফরমেশন কি, যে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড। এন্ড এইটা কেন হাই, আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কেন হাই? কারণ আয়নিক কম্পাউন্ডে কি ধরনের ফোর্স কাজ করে, ইন্টারমলিকুলার ফোর্স, তা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি অনেক পাওয়ারফুল, ঠিক না, অনেক স্ট্রং। যার কারণে এটা ওভারকাম করতে, এটাকে ব্রেক করতে আমাকে অনেক বেশি হিট দিতে হয়। আর আমাকে যেহেতু অনেক হিট দিতে হয়, মোর হিট দিতে হয়, তাই এর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? আরিশা, যদি আমাকে শুনতে পাও। আরিশা, লাবিবা, ইয়েস স্যার। লাবিবা, হ্যাঁ বলো, ডু ইউ স্যাটিসফাই যে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই, এন্ড এটা তুমি ক্লিয়ার? বলো, মোটামুটি ক্লিয়ার না? ইয়েস স্যার। ওকে। এবার আসো কোভালেন্ট কম্পাউন্ড। কোভালেন্ট কম্পাউন্ড, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, তার কোভালেন্ট কম্পাউন্ড। কোভালেন্ট কম্পাউন্ডের তাহলে কি হবে, লো না? তাহলে যদি কম্পাউন্ড কোভালেন্ট হয়, তাহলে তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি লো। কোভালেন্ট কম্পাউন্ড হইলে তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টটা কি লো, ঠিক না? ফর এক্সাম্পল মিথেন। মিথেন কি একটা কোভালেন্ট কম্পাউন্ড? মিথেন হচ্ছে একটা কোভালেন্ট কম্পাউন্ড। তাহলে মিথেনের মেল্টিং পয়েন্ট -24°C, আর মিথেনের বয়লিং পয়েন্ট -183°C। আচ্ছা, তাহলে কোভালেন্ট কম্পাউন্ড হইলে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি লো। কোভালেন্ট হইলে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট লো। যেমন ফর এক্সাম্পল মিথেন। মিথেন একটা কোভালেন্ট কম্পাউন্ড, যার মেল্টিং পয়েন্ট কত, -24°C, কত কম। বয়লিং পয়েন্ট কত, -183°C। দেখছো কত লো। তাহলে কথা হচ্ছে যে কোভালেন্ট, আমরা ইনফর্ম হলাম যে কোভালেন্ট কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হচ্ছে লো। আমরা সেটা এক্সাম্পল দিয়েও দেখলাম যে আসলেই লো। তো এখন কি এক্সপ্লেনেশন না, এখন হচ্ছে এটার এক্সপ্লেনেশন কি, যে কেন লো, তাই তো? তো কেন লো এর আনসার কি, ইন্টারমলিকুলার ফোর্স না? কি কেন লো, তার কারণ হচ্ছে কি, তার ইন্টারমলিকুলার ফোর্স কি স্ট্রং না উইক? বলো আনান।
উইক। উইক। তাহলে এখানে ইন্টারমলিকুলার ফোর্সটা কি? উইক। তাহলে আমরা এটা বুঝতে বাকি নাই যে ইন্টারমলিকুলার ফোর্সটা উইক, যার কারণে মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট লো। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে কোন টাইপের ইন্টারমলিকুলার ফোর্স আছে? ওখানে তো ছিল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে কোভালেন্টের মধ্যে কি ধরনের ইন্টারমলিকুলার ফোর্স আছে? ইন্টারমলিকুলার ফোর্সের টাইপটা কি? ইন্টারমলিকুলার ফোর্সের টাইপটা কি? টাইপটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে এই ফোর্সটা কি টাইপের? ভ্যান ডার ওয়ালস ফোর্স। কি টাইপের ফোর্স? ভ্যান ডার ওয়ালস ফোর্স। যদিও এই ভ্যান ডার ওয়ালস হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম, ভ্যান ডার ওয়ালস হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম, সো দ্যাট ওনার নামে এই ফোর্সের নাম দেওয়া হয়েছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, বিকজ উনি এটাকে ডিসকভার করেন। ঠিক আছে? তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স যেটা একটা উইক ফোর্স, যেটা একটা উইক অ্যাট্রাকশন ফোর্স, যেটা হচ্ছে গিয়ে ভ্যান ডার ওয়ালস ফোর্স, যেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে ইন্টারমলিকুলার ফোর্সের কোন টাইপটা আছে কোভালেন্ট কম্পাউন্ডে? তা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। তা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, অর্থাৎ যেখানে একটা পজিটিভ আয়নের সাথে একটা নেগেটিভ আয়ন অ্যাট্রাকশন কাজ করতেই পারে, পারে না? পজিটিভের সাথে নেগেটিভ আয়নের অ্যাট্রাকশন কাজ করে এবং তাদের মধ্যে সেই ধরনের অ্যাট্রাকশনটাকে আমরা তো বলে আসছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কিন্তু এদের তো আর পজিটিভ নেগেটিভ নাই, এই মলিকিউলস এর মধ্যে তো আর পজিটিভ নেগেটিভের ব্যাপারটা নাই, কিন্তু তারপরেও এদের মধ্যে তো কম হইলেও কিছু অ্যাট্রাকশন আছে, কম আছে, লেস, বাট কিছু হলেও আছে। তো কিছু যে অ্যাট্রাকশন আছে, সেই অ্যাট্রাকশনটা কেমন অ্যাট্রাকশন, বা ওই কিছুটাই কেন কাজ করবে, তার এক্সপ্লেনেশন কে দিছে? ভ্যান ডার ওয়ালস। ভ্যান ডার ওয়ালস দেখিয়ে দিছে যে এখানে একটা উইক অ্যাট্রাকশন ফোর্স আছে, একেবারে কিছু নাই তা না, কিছু একটা ফোর্স আছে। কেন সেই ফোর্সটা আছে এটা সে এক্সপ্লেন করছে, যে এক্সপ্লেনেশন তোমাদের মাথায় এখন আসবে না, শুধু তোমরা জানলা যে এখানে একটা উইক ফোর্স কাজ করে, যেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। আর সিন্স দেয়ার ইজ ভ্যান ডার ওয়ালস ফোর্স, এই কারণেই এর মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট লো। মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট কোভালেন্ট কম্পাউন্ডের লো, বিকজ তার ইন্টারমলিকুলার ফোর্সটা উইক। আর এর মধ্যে কি ধরনের ইন্টারমলিকুলার ফোর্স কাজ করে? তা হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে সবচেয়ে উইক। ইন্টারমলিকুলার যে ফোর্স গুলো আছে তার মধ্যে এটা হচ্ছে উইক। তো যেহেতু এটা উইক একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে, তাই কোভালেন্ট কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট লো। তাহলে ইজ দ্যাট ক্লিয়ার যে মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট আয়নিক কম্পাউন্ডে হাই, কোভালেন্ট কম্পাউন্ডে লো। আয়নিক কম্পাউন্ডে কেন হাই আর কোভালেন্ট কম্পাউন্ডে কেন লো? I think you could understand. Okay? Yes, sir. Second characteristic. Second characteristic তা হচ্ছে solubility. Second characteristic যা হচ্ছে solubility. Solubility নিয়ে কথা বলবো, হ্যাঁ? Solubility ionic compound. Solubility ionic compound. Ionic compound soluble in water. Ionic compound কিসে soluble? Water এ soluble. Ionic compound soluble in water. Ionic compound soluble in water. Ionic compound soluble in water. তাহলে যদি কোশ্চেন আসে যে which of the following is soluble in water, which of the following is soluble in water, the answer would be ionic compound, right? তাহলে ionic compound soluble in water এর মানে হলো
এর মানে হচ্ছে যে তুমি আয়নিক কম্পাউন্ডকে কি করতে পারবা, ওয়াটারে ডিজলভ করতে পারবা। ফর এক্সাম্পল, সোডিয়াম ক্লোরাইড ইজ soluble in water. সোডিয়াম ক্লোরাইড কি ওয়াটারে ডিজলভ হয় না? সোডিয়াম ক্লোরাইড কে কি ওয়াটারে ডিজলভ করতে পারো না? পারো। Yes, তাহলে sir. আয়নিক কম্পাউন্ড ওয়াটার সলিউবল, আয়নিক কম্পাউন্ড সলিউবল ইন ওয়াটার। এটা সলিবিলিটি, সলিবিলিটি, সলিবিলিটি মানে তার অ্যাবিলিটি ডিজলভ হওয়া, একটা সলিউশনে ডিজলভ হওয়ার অ্যাবিলিটি, এটা হচ্ছে তার সলিবিলিটি। মানে সে কোথায় সলিউবল, কোথায় সলিউবল। তাহলে আয়নিক কম্পাউন্ড ওয়াটারে ডিজলভ হয়, তার মানে আয়নিক কম্পাউন্ড ওয়াটার সলিউবল। সোডিয়াম ক্লোরাইড ওয়াটারে ডিজলভ হয়, সোডিয়াম ক্লোরাইড ওয়াটার সলিউবল। তবে ওয়ান পয়েন্ট টু বি নোটেড, তা হচ্ছে আমরা যা বলতেছি তা কিন্তু জেনারেল বা ম্যাক্সিমামের জন্য, যা বলতেছি তা জেনারেল, তা ম্যাক্সিমামের জন্য। এমনটা না যে কোনো আয়নিক কম্পাউন্ড আছে যারা ওয়াটারে ইনসলিউবল, এমন না যে আয়নিক কম্পাউন্ড ইনসলিউবল নাই, এমন আছে। কিছু কিছু আয়নিক কম্পাউন্ড আছে যারা ওয়াটারে ডিজলভ হয় না, ওয়াটারে ইনসলিউবল। বাট এটা তো হচ্ছে গিয়া একটা মাইনর পার্ট, এটা একটা মাইনর পার্ট। আয়নিক কম্পাউন্ড ওয়াটারে সলিউবল, এটাই হচ্ছে মেজর পার্ট। ওয়াটারে কেউ কেউ ডিজলভ হয় না, সেটা মাইনর পার্ট, ওটা নিয়ে আমাদের কথা হবে না এখন। তাহলে সলিবিলিটির জায়গায় আয়নিক কম্পাউন্ড সলিউবল ইন ওয়াটার জেনে গেলা, যে আয়নিক কম্পাউন্ড সলিউবল ইন কি ওয়াটার। তাহলে ওয়াটারে কোনটা ডিজলভ হয়? আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড কিসে ডিজলভ হয়? ওয়াটারে। আন্ডারস্টুড? আচ্ছা, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, জানলা যে সোডিয়াম ক্লোরাইড কি হয়? ওয়াটার সলিউবল। এইবার হচ্ছে এক্সপ্লেনেশন, এবার হচ্ছে কি এক্সপ্লেনেশন। আমি তোমাদেরকে রিপিটেডলি বলতেছি, ফাইনালি উইন করবে, ফাইনালি খুব ভালো করবে এন্ড লাইফ টাইম ভালো করবে সেই যাদের মধ্যে যত বেশি আইডিয়া থাকবে, কনসেপ্ট থাকবে, ক্লিয়ার কনসেপশন থাকবে। আমি তো রিপিটেডলি বলতেছি যে তুমি যা চেক করো যে ডু ইউ হ্যাভ দিস আইডিয়া, এইটা জাস্ট চেক করো। এক্সপ্লেনেশন কি? এক্সপ্লেনেশনটা কি যে আয়নিক কম্পাউন্ড কেন ওয়াটারে সলিউবল। এইটা একটু অ্যাডভান্স হয়ে গেছে এই কথাটা তোমাদেরকে বোঝানোটা, তারপর আমি তোমাদের বেটারমেন্টের জন্য বলতেছি। কিছুটা অ্যাডভান্স মানে তোমাদের ক্লাস হিসেবে, তারপরেও আমি তোমাদের বেটারমেন্টের জন্য শেয়ার করতেছি। কি লিখছি আমি? একজন বলো, আনান বলো তো কি লিখছি? Like dissolves like. এই ওয়ার্ডটা মাথার মধ্যে রেখে দাও, যে স্যার বলছে কি লাইক ডিজলভ লাইক। লাইক ডিজলভ লাইকটা হচ্ছে প্রিন্সিপাল অফ সলিবিলিটি। লাইক ডিজলভ লাইক কি? প্রিন্সিপাল অফ সলিবিলিটি। সলিবিলিটির প্রিন্সিপাল হচ্ছে লাইক ডিজলভ লাইক। এই জিনিসটা মাথায় আনতে হবে যখন আমি এক্সপ্লেন করব। তা হচ্ছে লাইক ডিজলভ লাইকের মানে হলো, তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি যে যত সাবস্টেন্স আছে তারা টু টাইপ হতে পারে। এক কোন মানে টাইপ বলতে আমি কোন বেসিসে বলতেছি, সেই বেসিসে টু টাইপ। একটা টাইপ হলো পোলার, আরেকটা টাইপ হচ্ছে নন পোলার। তাহলে সাবস্টেন্স হচ্ছে টু টাইপ, ওয়ান টাইপ হচ্ছে পোলার, আরেকটা টাইপ হচ্ছে নন পোলার। সব সাবস্টেন্স, যত সাবস্টেন্স আছে আয়নিক কোভালেন্ট যে যাই আছে সব নিয়ে, হ্যাঁ, আয়নিক কোভালেন্ট মিলে যত সাবস্টেন্স আছে সব সাবস্টেন্স কয় টাইপের? টু টাইপ, পোলার নন পোলার, পোলার নন পোলার। বুঝতে পারছি? কয় টাইপের সাবস্টেন্স আছে? দুই টাইপ, টু টাইপ, পোলার নন পোলার। ঠিক আছে, পোলার আর নন পোলার।
পোলার অ্যান্ড নন পোলার। ওকে, পোলার কোন ধরনের সাবস্টেন্স পোলার, মানে কোন টাইপের সাবস্টেন্স পোলার? যেই টাইপ সাবস্টেন্সের মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জ আছে বা পুল আছে। পুল, পোলার কথাটা আসছে কিছু থেকে, পুল, পুল থেকে পোলার, পুল, পুল, পুল থেকে কি আসছে পোলার, পুল থেকে পোলার। তাহলে পুল থেকে হইছে পোলার। পুল মানে কি? পজিটিভ পুল, নেগেটিভ পুল। পুল মানে প্রান্ত, এন্ড। তাহলে যেমন নর্থ পোল, সাউথ পোল বলি না আমরা। তাহলে পোলার কারা? যাদের মধ্যে পজিটিভ নেগেটিভ আয়ন আছে, চার্জ আছে, তারা পোলার। আর নন পোলার কারা? যাদের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ নাই, ঠিক কিনা? নো চার্জ। তাহলে পোলার হচ্ছে কি? যে সাবস্টেন্সের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ আছে, পজিটিভ নেগেটিভ আয়ন আছে, ঠিক আছে, বা পজিটিভ নেগেটিভ পুল আছে, তারা হচ্ছে পোলার। না থাকলে কি? নন পোলার। না থাকলে কি? নন পোলার। তাহলে আয়নিক যারা, তারা কি টাইপের? রুতবা বলো তো, যে আয়নিক তাহলে কোন টাইপের, পোলার নাকি নন পোলার? রুতবা, সাদিয়া? পোলার। পোলার, পোলার। তাহলে আয়নিক কম্পাউন্ড, আমরা তো জানলাম যে কম্পাউন্ডের কম্পাউন্ড টু টাইপ হইতে পারে, পোলার হইতে পারে, নন পোলার হইতে পারে। তাহলে আমি তো বুঝলাম যে পোলার মানে কি। তাহলে সেখান থেকে ডিসিশন কি, যে আয়নিক হচ্ছে পোলার, আয়নিক হচ্ছে কি পোলার, আর কোভালেন্ট নন পোলার। এটাই তো। কোভালেন্ট কি হয়, মানে এটা নর্মালি বা জেনারেলি আয়নিক পোলার আর কোভালেন্ট হচ্ছে নন পোলার। আয়নিক হচ্ছে পোলার আর কোভালেন্ট হচ্ছে নন পোলার। তবে তবে এটাও বলে রাখি, কিছু কিছু কোভালেন্ট আছে যারা পোলার, কিছু কিছু কোভালেন্ট আছে যারা কি পোলার। মনে রেখো, হ্যাঁ, যে কিছু কিছু কোভালেন্ট আছে যারা কি পোলার। মনে থাকবে যে কিছু কিছু কোভালেন্ট আছে যারা কি নাকি পোলার। যেমন ওয়াটার ইজ পোলার। ওয়াটার ইজ কি পোলার। ওয়াটার কি তাইলে বলো তো? ওয়াটার কি পোলার না নন পোলার? কি বললাম আমি? বললাম কি পোলার। তাহলে আমি বললাম যে ওয়াটার পোলার, হোয়ারেস ওয়াটার কিন্তু কোভালেন্ট। হোয়ারেস ওয়াটার কি পোলার। তাহলে আমি বললাম যে আয়নিক হচ্ছে পোলার আর কোভালেন্ট হলো নন পোলার। এট দ্য সেম টাইম আমি সেম কাজই বলতেছি যে ওয়াটার পোলার, হোয়ারেস ওয়াটার তো কোভালেন্ট, হোয়ারেস ওয়াটার তো কোভালেন্ট। তাহলে কোভালেন্টটাও কখনো কখনো কি হয়, পোলার হয়। কোভালেন্টটাও কখনো কখনো কি হয়, পোলার হয়। অর্থাৎ সে কোভালেন্ট, কিন্তু তার মধ্যে তারপরেও তার কাছে কি আছে, নেগেটিভ পজিটিভ পুল আছে। তারপরেও তার কাছে নেগেটিভ পজিটিভ কি আছে, পুল আছে। তো এটা আমরা জানতে চাইবো যে এটা কাদের আছে, কেন আছে। কাদের আছে আর কেন আছে, কারা, মানে কোভালেন্ট কিন্তু পোলার, কেন, কারা? কোভালেন্ট বাট পোলার, কেন, কারা এবং কেন, এটা জানতে চাইবো। তো এইটা একটু বুঝাই, হ্যাঁ। আচ্ছা, আমি নিচেই লিখি। আমার একটা কথা মনে রেখো তোমরা, হ্যাঁ, আমি যে কথাটা এখন বলবো বাংলায় লিখতেছি। কথাটা বাংলায় বোঝা যায়। কি লিখছি? হাইড্রোজেন নকল করেও ফেল করে। এই কথাটা মনে রাখবা, হ্যাঁ। হাইড্রোজেন নকল করেও ফেল করে। হাইড্রোজেনের, মানে হাইড্রোজেনের জায়গায় একজনের নাম বসাতে পারতাম, কিন্তু কার নাম বসে কারে আমি আবার ইনসাল্ট করি, এই কারণে নাম বসালাম না।
হাইড্রোজেন নকল করেও কি ফেল করে, হাইড্রোজেন নকল করেও ফেল করে। কথাটা মনে থাকবে? আচ্ছা, হাইড্রোজেনকে, এই হাইড্রোজেন, এই তো হাইড্রোজেন, হাইড্রোজেন তো এই হাইড্রোজেন নকল, আমি লিখছি না নকল। আচ্ছা, তোমরা মনে রাখবা যে স্যার যেখানে নকল বলছে এটা আসলে NOCl, এইভাবে নকল, NOCl, NOCl মানে নকল। তাহলে NOCl এর মধ্যে 3টে এলিমেন্ট আছে। দেখো NOCl এর কয়টা এলিমেন্ট আছে? 3 এলিমেন্ট। N ফর নাইট্রোজেন, O ফর অক্সিজেন, আর Cl ফর ক্লোরিন। নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। আর ফেল করে ওটা হলো F, সেলের মধ্যে F, F মানে ক্লোরিন, F মানে কি ক্লোরিন। এবার একটু দেখো মিলায়া, কথাটা কি হাইড্রোজেন নকল করেও ফেল করে, হাইড্রোজেন নকল করেও ফেল করে। তাহলে এখানে লোকটাকে হাইড্রোজেন, ঠিক না? আচ্ছা, তাহলে হাইড্রোজেন নকল করেও ফেল করে, এই কথাটার মধ্যে আমি কি কি এলিমেন্ট রাখলাম? হাইড্রোজেন এক পক্ষ, আরেকদিকে কে নকল, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, আর কে ফ্লোরিন। আচ্ছা, জেনে রাখো হাইড্রোজেন আর নাইট্রোজেন, হাইড্রোজেন এন্ড নাইট্রোজেন থেকে কি তৈরি হয় জানো? অ্যামোনিয়া। কি হয়? হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে কি কম্পাউন্ড হয়? NH3 মানে কি অ্যামোনিয়া। হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন জয়েন করে তাহলে কি হয়? H2O, তার মানে কি ওয়াটার, তার মানে কি ওয়াটার। হাইড্রোজেনের সাথে ক্লোরিন যদি জয়েন করে, ক্লোরিন, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি হয়? হাইড্রোজেন ক্লোরাইড, তাই না? আর হাইড্রোজেনের সাথে যদি ফ্লোরিন যোগ হয় তাহলে হাইড্রোজেন আর ফ্লোরিন মিলে কি হবে? হাইড্রোজেন ফ্লোরাইড, ঠিক কিনা? তাইলে ফাইনালি কি কি পেলাম? অ্যামোনিয়া, ওয়াটার, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড। এরাই পোলার, এরাই পোলার, এরাই পোলার। যারা কোভালেন্ট বাট পোলার, যারা কোভালেন্ট বাট পোলার, যারা কোভালেন্ট বাট পোলার, এরা হচ্ছে তারা। তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না যে এইটা তোমাদের লাইফটাইমে SSC HSC তে যাইয়া এটা কি যে একটা জিনিস, মানে এটাতে কি একটা জিনিস, এটার ডেপথে বা এটার ওয়েটটা তোমরা এখনো চিন্তাই করতে পারবে না। যেটা আমি কি বললাম, একটা মানে কোভালেন্ট, মানে কোভালেন্টের একটা পার্ট পোলার, সেটা মনে রাখার জন্য মানে এত, মানে একটা টেকনিক বা এত সহজেই মানে ডিসিশন নেওয়া যায়, তুমি চিন্তা করো একটা। এবং এই ডিসিশনটা কত ভাইটাল ডিসিশন, বেঁচে থাকলে আমার এই কথাটা মনে রাখবে। তাহলে কি দাঁড়ালো? যে হাইড্রোজেন নকল করেও ফেল করে, এটা স্যারের একটা স্ট্র্যাটেজি, যেটা দিয়ে বুঝতে পারা যায় যে কোভালেন্ট বাট পোলার কারা, কোভালেন্ট বাট পোলার কারা, বলতে পারবা না? আচ্ছা, এখন তোমাদেরকে আমি কথাটা এইভাবে বলছি, বুঝছো? কিন্তু কথাটা আমি এইভাবে বলছি যে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন আর ফ্লোরিন অ্যাটাচ থাকলে সেটা পোলার হয়। কি বলছি আমি? হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন আর ফ্লোরিন অ্যাটাচ থাকলে সেটা কি হয়? পোলার হয়। মানে অ্যাটাচ থাকার পরে এই মলিকিউল গুলা তোমাদের এখন পর্যন্ত পরিচিত, ঠিক না? এই মলিকিউল গুলো তোমাদের এখন পর্যন্ত চেনা, যার কারণে এই এক্সাম্পল দিচ্ছি। কিন্তু তার মানে এই না যে এই চারটার মধ্যে এক্সাম্পল লিমিটেড, এক্সাম্পল আরো আছে। কিন্তু আরো থাকলে কি হবে জানো? সমস্যা নাই তো। তোমারে তো আমি বলছি যে তুমি যদি দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন একসাথে আছে, নাইট্রোজেনের সাথে অক্সিজেন লেগে আছে, নাইট্রোজেনের সাথে ক্লোরিন, হাইড্রোজেনের সাথে ক্লোরিন অ্যাড হয়ে আছে, হাইড্রোজেনের সাথে ক্লোরিন অ্যাড হয়ে আছে, সেটা যেখানেই আছে সেটাই পোলার, ঠিক না? আমি কিন্তু এই চারটা কম্পাউন্ডের মধ্যে স্পেসিফিক না, আমি তো বলছি যে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন অ্যাটাচ আছে কিনা, হাইড্রোজেনের সাথে অক্সিজেন অ্যাটাচ আছে কিনা। এই কথাটা কেন বলা? মনে করো আমি তোমাকে বললাম যে CH3
CH2OH এটা পোলার নাকি নন পোলার? কেউ একজন আমাকে বলো। এটা তো এখানে নাই, এটা তো এখানে নাই, তাহলে আমাকে বলো তো এটা পোলার না নন পোলার? জ্যোতি, নাবিলা, পোলার। কে বলছে নন পোলার? স্যার আমি। তুমি কেমনে নন পোলার বললা? আমি কি বুঝাইলাম এতক্ষণ তাহলে? তোমার আমি কি বলছিলাম যে হাইড্রোজেন নাইট্রোজেন যদি দেখো একসাথে আছে, হাইড্রোজেন অক্সিজেন যদি দেখো একসাথে আছে পোলার। এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন একসাথে আছে না? ইয়েস স্যার আছে। তাহলে ওটার দিকে দেখলে না কেন? আমি কি বলেছি? আমার কথাটা হচ্ছে এই যে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনকে একসাথে থাকতে দেখছো, অক্সিজেনকে থাকতে দেখতেছো, ক্লোরিনকে থাকতে দেখতেছো, ক্লোরিনকে থাকতে দেখতেছো, ওইগুলোই পোলার হবে। তাহলে ওইটা পোলার না? ইয়েস স্যার। তার মানে এটা আমার এই অবজারভেশনের ভিতরেই তো আমার এই যে টেকনিকটা, সেই টেকনিকের মধ্যে পড়লো না এটা? তুমি ওই কম্পাউন্ডার চেনো না, জানো না, কিন্তু বলে দিতে পারছো এটা পোলার। আচ্ছা বলো তো, কার্বন ডাই অক্সাইড এটা পোলার না নন পোলার? বলো। কার্বন ডাই অক্সাইড, আনান তুমি বলবা, কার্বন ডাই অক্সাইড পোলার অর নন পোলার? বলো, এটা পোলার নাকি নন পোলার? আনান। জি স্যার বলছি। বলো, এটা স্যার কি এটা পোলার? নন পোলার, কারণ তো হাইড্রোজেনের সাথে ইয়ে করা নাই, মানে পোলার আপনি যে এক্সাম্পল গুলো দেখা। তাই তো আমি তো বলছি যে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন ফ্লোরিন থাকলে সেটা পোলার হবে। এখানে তো কার্বন আর অক্সিজেন, আমি কি এটাকে পোলার বলছি? নো বলি নাই, স্যার। তাই না? তাহলে এটা পোলার না। ওইটা পোলার, এটা পোলার না। CH4 বলো তো এটা কি পোলার নাকি নন পোলার? সাদিয়া বলবা। মিথেন CH4 ইট ইজ পোলার অর নন পোলার? সাদিয়া, কোনটা? এই যে CH4 এটা কি পোলার নাকি নন পোলার? পোলার। মানে কেন মনে হচ্ছে তোমার কাছে এটা পোলার? স্যার বুঝছি, বুঝাইতে পারবো না। এটা পোলার কেন হইলো আমি কি বুঝাচ্ছি এতক্ষণ? পোলার হওয়ার জন্য হাইড্রোজেনের সাথে কি থাকতে হয়? নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন। তার এখানে তো আছে এরা কারা? ও না স্যার। হাইড্রোজেনের সাথে আমি বলতেছি যে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ক্লোরিন আছে, না স্যার। ফ্লোরিন আছে, তাহলে কেমনে এটা পোলার হয়? তাহলে এইটাতে হাইড্রোজেন আছে, কিন্তু হাইড্রোজেনের সাথে যারা থাকার কথা তারা নাই। আর এইটাতে অক্সিজেন আছে কিন্তু হাইড্রোজেনই নাই, তাহলে এইটাও নন পোলার, এইটাও নন পোলার। বুঝতে পারছো এবার? জি স্যার। আচ্ছা বুঝতে পারলে আরেকজনকে কোশ্চেন করবো। CH3NH2, 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 CH3 তারপরে NH2। আচ্ছা পারিয়া, ও পারিয়া ক্লাসে তো পরে জয়েন করতাম, ভাবছি যে জিজ্ঞাসা করবো না। আচ্ছা বলতে পারো কি যে এটা পোলার নাকি নন পোলার? স্যার পোলার। হ্যাঁ এটা পোলার, ইট ইজ কারেক্ট। আচ্ছা তুমি কেমনে বুঝলা যে এটা পোলার? স্যার গেস করে। গেস করে না, গেস করে হলে হবে কেন? মানে তোমার দরকার হাইড্রোজেন, হাইড্রোজেন আছে, তোমার দরকার হাইড্রোজেনের সাথে এই চারজনের কোন একজন, ঠিক কিনা? তাহলে সেটাও আছে, ওই হিসেবে পোলার। ঠিক আছে,
গেস করলে তো হবে না, ডেফিনেট অ্যান্সার করতে হবে, ডেফিনেট অ্যান্সার করতে হবে। আমি বলেছি যে হাইড্রোজেন থাকতে হবে, হাইড্রোজেনের থাকলেই হবে না, হাইড্রোজেনের সাথে ফিক্স কিছু এলিমেন্ট আছে, হাইড্রোজেনের সাথে কিছু ফিক্স এলিমেন্ট আছে, ওরাও থাকতে হবে, তাইলেই পোলার হবে। বুঝতে পারছো কি? জি স্যার। দেখো তোমাদেরকে আরেকটা সমস্যায় ফেলি আমি। CH3, তারপর ও, এরপরে CH3, CH3 ও, এরপরে CH3, এই টাইপের এই কম্পাউন্ডটাকে ইথার বলে। আস্তে আস্তে শিখতে থাকো, এটাকে ইথার বলে। আচ্ছা, তাহলে এই যে কম্পাউন্ডটা দিলাম যেটা কিনা একটা ইথার, আমাকে বলো তো যে এটা পোলার না নন পোলার? আনান এবার দেখি, বলো তো দেখি এটা পোলার কি নন পোলার? স্যার এটা পোলার। আচ্ছা, তোমার কাছে এটা কেন পোলার মনে হইলো? যে তুমি মনে স্যার এই যে করছো হাইড্রোজেন আছে অক্সিজেন। হ্যাঁ, এই জন্য বলছে পোলার, ঠিক না? কিন্তু এটা নন পোলার। বলছি না আমি তোমাদেরকে বিপদে ফেলবো? এটা নন পোলার কেন জানো? কারণ হলো এইখানে হাইড্রোজেনটা কার্বনের সাথে আছে, অক্সিজেনের সাথে নাই। এইখানে কার্বন, তারপর অক্সিজেন, তারপরে কার্বন। দেখো ভালো করে খেয়াল করে, কার্বন, অক্সিজেন, তারপরে কার্বন। একটা কার্বনের 4টা হাত থাকে, কয়টা হাত থাকে? 4টা হাত। দেখছো কার্বনের 4টা হাত? ওই কার্বনেরও 4টা হাত, অক্সিজেনের 2টা হাত, ঠিক না? এই কার্বনের যে 3টা হাত, 3 হাতে কি আছে? 3টা হাইড্রোজেন। এই কার্বনের 3টা হাত, 3 হাতে কি আছে? 3টা হাইড্রোজেন। এটাকে বলে স্ট্রাকচারাল ফর্মুলা। এটা কি স্ট্রাকচারাল ফর্মুলা? তাহলে এখন দেখো তো এই স্ট্রাকচারাল ফর্মুলার মধ্যে তাকায় দেখো তো, যেখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন কি কানেক্টেড? নো স্যার। তাহলে কানেক্টেড না। তার মানে আরেকটা জিনিসও হইলো যে তারা টাচে থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে। কানেক্টেড আছে কিনা সেটা স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে বোঝা যায়। তাহলে এটা এখন কি নন পোলার, ওটা তাহলে কি নন পোলার, ওটা হচ্ছে নন পোলার। কয়টা বাজে? আচ্ছা, আর 10 মিনিট। তাহলে ওভারঅল তাহলে এইগুলো তো তোমার মানে তোমার হলো যে সবচেয়ে বড় বড় প্রবলেম গুলো নিয়ে কথা বলছি, ঠিক না? তাই আমরা ফিরে আসি, সাবস্টেন্স কোথায়? পোলার, নন পোলার। আয়নিক হইলে পোলার, কোভালেন্ট হইলে নন পোলার। বাট কোভালেন্টের মধ্যেও কি আছে? কিছু কিছু পোলার আছে, কোভালেন্টেও কিছু কিছু কি আছে? পোলার আছে। তো কোভালেন্ট কিন্তু পোলার কারা? কোভালেন্ট বাট পোলার কারা? তার জন্য আমি একটা প্রসেস দেখাই দিচ্ছি। তার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিলাম যে কোভালেন্ট কিন্তু পোলার এরা কারা? যে যাদের মধ্যে কি থাকে? হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন অ্যাটাচ থাকে, যেই কম্পাউন্ডেই হোক না কেন, ওই কম্পাউন্ডটা পোলার। তাইলে ওয়াটার পোলার এটা কারেক্ট না? ওয়াটার পোলার এটা কি কারেক্ট? এখন আমরা আসবো যে ওয়াটার কোভালেন্ট কিন্তু পোলার কেন? ওয়াটার পোলার কিন্তু কোভালেন্ট কেন? এই ক্লাসগুলা আর্কাইভ থাকতেছে না? এই ক্লাসগুলা রেকর্ডেড টেপ থাকতেছে, 1 নম্বর। তারপরে হচ্ছে তোমাদেরকে এটা নোট ডাউনও করতে হবে, যখন রিভিশন দিবা আবার এই নোট ফলো করতে হবে, এন্ড আবার এই ভিডিওটাও ফলো করতে হবে। কেন ফলো করতে হবে? যে আমি বলবার সময় আমার ছিল কি, মানে আমি কিভাবে বুঝাইছি, আমার গ্রামার কি ছিল, আমার আমার অ্যাপ্রোচ কেমন ছিল, আমি কিভাবে বুঝাইছি, সেটা ফলো করার জন্য আবার দেখতে হবে। ওয়াটার ইজ পোলার। কেন ওয়াটার পোলার? আর পোলার ওয়াটার দেখতে কেমন?
পোলার ওয়াটারটা দেখতে কেমন? জেনে রাখো পোলার ওয়াটারটা দেখতে এরকম। ওয়াটারের এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। ওয়াটারের এটা হচ্ছে কি স্ট্রাকচারাল ফর্মুলা। আর পোলার ওয়াটারকে কিভাবে দেখাবা? ওয়াটারকে পোলার হিসেবে কিভাবে দেখাবা? এই যে এই সাইন, এই সাইন, এই সাইন, এই সাইনটাকে কি বলে জানো? ডেল্টা। এই সাইনটা কি সাইন? ডেল্টা। তোমরা খাতায় প্র্যাকটিস করবা কিভাবে সাইনটা দিছি। এই যে এভাবে এভাবে দিছি, এটাকে বলে ডেল্টা সাইন। এটা হচ্ছে ডেল্টা সাইন। ডেল্টা সাইন এটা হচ্ছে ডেল্টা মাইনাস, আর এই হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস, হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস, অক্সিজেন হচ্ছে ডেল্টা মাইনাস, আর হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে যাদের মধ্যে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস থাকে তারা পোলার, যাদের মধ্যে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস থাকে তারা পোলার। কারণ ডেল্টা মাইনাস মানে নেগেটিভ, কিছুটা নেগেটিভ, ডেল্টা প্লাস মানে পজিটিভ, কিছুটা পজিটিভ। পার্সিয়াল এটাকে বলা হয়, পার্সিয়াল। এটা কি কি বলে? ডেল্টা দিয়ে, যেমন সোডিয়াম ক্লোরাইড হইলে তুমি কিন্তু ডেল্টা দিতা না, সোডিয়াম ক্লোরাইড হলে কি দিতা? প্লাস আর মাইনাস, ঠিক কিনা? সোডিয়াম ক্লোরাইড হলে কি করতা? প্লাস মাইনাস। সোডিয়াম ক্লোরাইড কি পোলার না? মাস্ট পোলার। শোনো, আমি কিন্তু টেকনিক শিখাইছি যে কোভালেন্টের মধ্যে কারা পোলার, ঠিক না? কিন্তু আমি আয়নিকের বেলায় কি বলছি? আয়নিক তো সবই পোলার। কথা বুঝো নাই? আয়নিক মানেই তো পোলার, কিন্তু কোভালেন্ট আর পোলার না। কোভালেন্টের মধ্যে কেউ কেউ পোলার, সেটার জন্য আমি একটা মেকানিজম দিচ্ছি, ঠিক না? কিন্তু আয়নিক হইলেই তো সে পোলার, সে তো বাই বন্ড পোলার। তাহলে আয়নিকের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ থাকে, তাই তারা পোলার। কোভালেন্টের মধ্যে কিছুটা পজিটিভ নেগেটিভ চার্জ থাকে, পার্সিয়ালি পজিটিভ নেগেটিভ চার্জ থাকে, পার্সিয়ালি পজিটিভ নেগেটিভ, পার্সিয়ালি কি থাকে? পজিটিভ নেগেটিভ চার্জ থাকে। তাই চার্জ তো আছে, পার্সিয়াল হলেও তো চার্জ আছে না? কি বলো? পার্সিয়াল হলেও কি আছে? চার্জ আছে। তাহলে পার্সিয়াল হলেও কি আছে? চার্জ আছে। তাহলে চার্জ থাকলে কি পোলার না? তাহলে ওয়াটার কি পোলার? কারণ কি? কারণ ওয়াটারের কাছে পার্সিয়াল নেগেটিভ পার্সিয়াল পজিটিভ চার্জ আছে, এই কারণে ওয়াটার পোলার। পার্সিয়াল নেগেটিভ পার্সিয়াল পজিটিভ চার্জ আছে, এই কারণে ওয়াটার কি পোলার। এর মধ্যে পার্সিয়াল নেগেটিভ কে অক্সিজেন, আর পার্সিয়াল পজিটিভ কে হাইড্রোজেন। এইটা ডিপেন্ড করে, মনে রাখবা হাইড্রোজেন সবসময় কোন দিকে থাকবে? পার্সিয়াল পজিটিভে। হাইড্রোজেন সবসময় কই থাকবে? পোলারের পার্সিয়াল পজিটিভের দিকে। হাইড্রোজেন পোলারের কোন পার্টে থাকবে? পার্সিয়াল পজিটিভ। এর সাথে যদি নাইট্রোজেন থাকে পার্সিয়াল নেগেটিভ, এর সাথে যদি অক্সিজেন থাকে পার্সিয়াল নেগেটিভ, এর সাথে যদি ক্লোরিন থাকে পার্সিয়াল নেগেটিভ, এর সাথে যদি ফ্লোরিন থাকে পার্সিয়াল নেগেটিভ। তাহলে কি বুঝলা? হাইড্রোজেন সবার সাথে থাকে, কিন্তু হাইড্রোজেন কি হিসেবে থাকে? প্লাস হিসেবে থাকে। কি হিসেবে থাকে? প্লাস। আর হাইড্রোজেনের সাথে যারা থাকার কথা বা থাকে তারা কি হিসেবে থাকে? মাইনাস হিসেবে থাকে। তারা পার্সিয়াল নেগেটিভ থাকে, তারা পার্সিয়াল নেগেটিভ থাকে, ঠিক আছে? তাহলে ওয়াটার পোলার, এন্ড এটা হচ্ছে পোলার ওয়াটার, যার মধ্যে পার্সিয়াল পজিটিভ এন্ড পার্সিয়াল নেগেটিভ কি আছে? চার্জ আছে, এই কারণে ওয়াটার পোলার। তাহলে ডু ইউ এগ্রি যে ওয়াটার পোলার? Yes, sir. এন্ড কেমন পোলার ওয়াটারটা কেমন? এই যে পোলার ওয়াটার, এই হচ্ছে কি সেই পোলার ওয়াটারটা। এইবার আসো এই কথাটায় ফিরে আসো। কি বলে আসছো? লাইট ডিজলভ লাইট, এর মানে কি জানো? লাইট ডিজলভ লাইট এর মানে হলো পোলার ডিজলভ ইন পোলার। কি বুঝলা? পোলার ডিজলভ ইন পোলার।
পোলার dissolves in পোলার। এইবার দেখো তো মিলতেছে কিনা, আয়নিক কম্পাউন্ড সলিবল ইন ওয়াটার, আয়নিক কম্পাউন্ড সলিবল ইন ওয়াটার, আয়নিক কম্পাউন্ড কি পোলার না, কি বলো, আর ওয়াটারও কি পোলার না। তোমাকে যদি আমি বলি একটা সেন্টেন্সে বলো আয়নিক কম্পাউন্ড কেন ওয়াটার সলিবল, আমি যদি বলি যে তুমি ওয়ান সেন্টেন্সে বলতে হবে আমাকে যে আয়নিক কম্পাউন্ড কেন ওয়াটারে ডিজলভ হয়, তুমি বলতে পারছো স্যার আয়নিক কম্পাউন্ড পোলার, ওয়াটার পোলার, আর পোলার পোলারে ডিজলভ হয়, তাই আয়নিক কম্পাউন্ড ওয়াটারে ডিজলভ হয়। আমি তোমাকে 3 তে 1.5 দিয়ে দিব সেই কথার জন্যই, শুধু শুধু এই সেন্টেন্সটার জন্য আমি তোমাকে 1.5 দিব আউট অফ 3 তে। তুমি যদি আর কিচ্ছু না বলে রেখে দাও, কারণ এইটাই তো মূল কথা, এটাই তো মেইন কথা যে ওয়াটার পোলার, আয়নিক কম্পাউন্ড পোলার, পোলার পোলারে ডিজলভ হয়, তাই আয়নিক কম্পাউন্ড ওয়াটারে ডিজলভ হয়। আন্ডারস্টুড? বুঝতে পারছো কিনা বলো? Yes, sir. এই ক্লাসটা শেষ হয়নি। টপিক কি? ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক এন্ড কোভালেন্ট কম্পাউন্ড। তাহলে এই ক্লাসটাকে আমি পার্ট 1 আর পার্ট 2 করে নিলাম। আজকে পার্ট 1, আরেকদিন করব পার্ট 2। ওসব বেশি না, আর হয়তো বা 20 মিনিট হলে হয়ে যাইতো, কিন্তু 20 মিনিট মনে হয় হাতে নেই আমাদের। ক্লাসটা ধরো এখানে শেষ। তুমি একবার চিন্তা করো যে কি নিয়ে কথা হচ্ছে, ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড, কোভালেন্ট কম্পাউন্ড। ফার্স্ট কোন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা হচ্ছে, যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। কি জানছো যে আয়নিক কম্পাউন্ডে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বেশি হাই, কোভালেন্ট কম্পাউন্ডে লো। আয়নিক কম্পাউন্ডে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই কেন? কারণ সেখানে ইন্টারমলিকুলার ফোর্সটা স্ট্রং। আর কোভালেন্ট কম্পাউন্ডে লো কেন? কারণ ওখানে ইন্টারমলিকুলার ফোর্সটা কি উইক। আয়নিক কম্পাউন্ডে কি ধরনের ইন্টারমলিকুলার ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কোভালেন্ট কম্পাউন্ডে কি টাইপের ইন্টারমলিকুলার ফোর্স? যে এটা ভ্যান ডার ওয়ালস ফোর্স। দ্যাটস অল। আসলে যে সলিবিলিটি জানলা, যে আয়নিক কম্পাউন্ড ওয়াটারে সলিবল, আয়নিক কম্পাউন্ড ওয়াটারে সলিউবল। তো কারা ওয়াটারে সলিউবল? যারা পোলার তারা ওয়াটারে সলিউবল। কেন? কারণ ওয়াটার পোলার। ওয়াটার পোলার কেন বা কারা পোলার সেটা নিয়ে কথা হচ্ছে। কারা নন পোলার, কারা পোলার। আয়নিক কম্পাউন্ড পোলার, ওয়াটারও পোলার। পোলার ওয়াটার কেমন? এই যে পোলার ওয়াটার, যার কারণে আয়নিক কম্পাউন্ড পোলার হিসেবে পোলারেই ডিজলভ হয়। ওয়াটারে পোলার, ওয়াটার পোলার, আয়নিক কম্পাউন্ড পোলার, তাই পোলার পোলারে ডিজলভ হয়। পোলার পোলারে ডিজলভ হয়, আয়নিক কম্পাউন্ড পোলার, ওয়াটারও পোলার, তাই আয়নিক কম্পাউন্ড ওয়াটারে ডিজলভ হয়। যদি এইটুকু মাথায় মধ্যে আজকে থাকে তোমাদের, দিস ইজ দ্য সাকসেস অফ ক্লাস। ওকে?